ব্যাস, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন অন্তর্ধান থাকার পর আবারও প্রকট হলেন এবং প্রকট হয়েই বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্কে একগুচ্ছ ক্ষোভ জানালেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও কি সমস্যায় মানুষ পড়েছে, তিনি একেবারেই অবতীর্ণ হলেন, যেন সমস্ত প্রবলেম তিনি সমাধান করে দেবেন এবং তাকে আরও একবার ক্ষমতা দিলেই তিনি একেবারে বাংলার দুঃখ তিনি ঘুচিয়ে দেবেন। এর প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী যখন কিছু বক্তব্য বলতে গেলেন, সেটা এমন একটা জায়গায় গেল যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে একেবারেই দেশের রাষ্ট্রপতি এবং বিচারপতিদের কাছে এর বিধান চাইলেন যে দেখুন তার বিরুদ্ধে কত বড় অন্যায় হচ্ছে। শুভেন্দু অধিকারীর কত সাহস, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকের মধ্যেই বন্দি করে রেখে দেবেন। যাক, শুভেন্দু অধিকারী অন্তত মুখ ফসকে বলেননি যে ফেসবুক ছাড়া অন্য কোথাও বন্দির কথা এখনো তিনি বলেননি, যেটা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো শুনতে চাইছেন। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা ঠিক কি এবং কার কাছে তিনি এই আর্জি জানালেন। যে রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন তার জামানায়, সেটা আজকেও আরও একবার মনে করাবো, দেবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তবে একটাই বক্তব্য, একটু ওরাল ইনফেকশন থাকার জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তাই কথা অস্পষ্ট হতে পারে, মাফ করবেন। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতোই আরও একটি নতুন তথ্য নিয়ে খবর নিয়ে হাজির হয়েছি। দেখুন কেন বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় গত দিনে দীর্ঘদিন পরও আবারও এসে বক্তব্য রাখতে শুরু করেন এবং আবারও তিনি বিভিন্ন রকমের বিরোধিতা করলেন, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। রাজ্যের একটা বিরোধী দল থাকবে, একটা সরকারপক্ষ দল থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রীর কাছে কেউ এক্সপেক্ট করে না যে তিনি যা যা বলছেন সেগুলো তিনি সব করে দেখাবেন। এই তো মাত্র 3 মাস হলো সবে তিনি বিগত হয়েছেন। যা অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষকে করেছেন, 3 মাস কেন, এই 30 বছরেও মানুষ ভুলবে বলে মনে হয় না। সেই মুখ্যমন্ত্রী তিনি এসে দাবি করছেন যে তিনি থাকলে নাকি সবটা সলভ হয়ে যাবেন। সব থেকে বড় কথা কি জানেন, যে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভিন্ন রকমের দাবি দাওয়া তো হচ্ছেই, তার মধ্যে তিনি দাবি করছেন একটা মারাত্মক দাবি। তিনি বলছেন যে তিনি সমস্ত মানুষকে আবেদন জানাচ্ছেন সমস্ত মানুষের নাম, ঠিকানা, আরো ঠিকুজি কুষ্টি যারা বঞ্চিত হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার থেকে, সেগুলো তৈরি করে রাখতে, এবং তিনি নাকি একটা বিকল্প ব্যবস্থা করবেন, কিছু একটা তিনি করবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানি না তিনি আবার তার পার্টি ফান্ড থেকে কিংবা তার রয়্যালটি থেকে তিনি যারা বঞ্চিত হলেন তাদের আবার লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা চালু করবেন কিনা। দুর্নীতির যে পরিমাণ টাকা সঞ্চিত আছে বলে অসমর্থিত সূত্রের খবর, সেখান থেকে হয়তো পারলেও পারতে পারেন, চেষ্টা করে দেখবেন কিনা জানি না। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা কিন্তু সাংঘাতিক ছিল, আমি শোনাবো আপনাদের, শুনুন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। শুনলেন, মুখ্যমন্ত্রী এখন তিনি বলছেন যে তিনি সমস্ত মানুষের পাড়ায় ঠিকুজি কুষ্টি জোগাড় করে রাখতে এবং নাম ঠিকানা জোগাড় করে রাখতে তিনি কি করবেন। তিনি টাকা দেবেন, তার ক্ষমতা রয়েছে টাকা দেওয়ার, নাকি মানুষকে আবারও ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন। দেখুন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেখানে সম্পূর্ণভাবে তারা একেবারে দ্বার্থহীন ভাষায় বলবো যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা সামলাতে ব্যর্থ। তারা ডেফিনেটলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে যে প্রতিশ্রুতি মতো দিয়েছিলেন সেটা তারা কার্যকর করতে এখনো পর্যন্ত পারেনি। এই ব্যর্থতা তাদের নিতেই হবে। কিন্তু সেই ব্যর্থতা আমরা শুনবো একজন দুর্নীতিগ্রস্ত একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন, তার কাছ থেকে। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে এবং বিভিন্ন প্রসঙ্গে বললেন যে আপনি ফেসবুকেই থাকুন, আপনাকে নামতে দেবো না রাস্তায়, আপনি যাতে রাস্তায় নামতে না পারেন তার ব্যবস্থা আমি করব, বললেন শুভেন্দু অধিকারী।
আর এই বক্তব্য শোনার পরই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠা যাকে বলে, সেই অবস্থাই হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী। কি করলেন তারপরে তিনি শোনাবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর কোন বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ছুটে গেলেন দেখাবো, শুনুন। ফেসবুকেই থাকুন আপনি, বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। শুনলেন তো, শুভেন্দু অধিকারী বলেছিলেন তাকে ফেসবুকে আটকে রেখে দেবেন। দেখুন, আমার তো মনে হয় যে শুভেন্দু অধিকারী অনেক ভালোভাবে বলেছেন যে এত দুর্নীতি করার পরেও তিনি ফেসবুকে আটকে রেখেছেন। বন্দি তো অন্য জায়গায় প্রমাণ করলে অন্য জায়গায় হওয়া উচিত ছিল। এবং এই দোষটাও শুভেন্দু অধিকারী এবং তার সরকারের, যেভাবে বিরোধী দলনেতা থাকা অবস্থায় খাতা খুলবো বলতেন, এখনো পর্যন্ত এতগুলো মানে সময়টা যদিও যথেষ্ট নয়, এখনো মাত্র 3 মাসই হয়েছে, তো তার মধ্যে কিন্তু আমরা শুধু দেখিনি বলবো না, আমি আপনাদের কতগুলো খবর দিচ্ছি, এই প্রসঙ্গে আমি আসছি, আমি কতগুলো খবর দিচ্ছি আপনারা দেখুন, যেটা আপনাদের অবাক করবে। কিভাবে শুভেন্দু অধিকারী বা রাজনৈতিক শুভেন্দু অধিকারী বা বিজেপির কথা বলছি, কিভাবে দেখুন একের পর এক লড়াই মুখ থুবড়ে এরা পড়ছে দেখুন, শুধুমাত্র ভুল পদক্ষেপের জন্য। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় স্বস্তিতে অভিষেক, সচল ক্রেডিট ডেবিট কার্ড আদালতে মামলার নিষ্পত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করে দিয়েছিল ব্যাংক। এবার দেখুন, এটার বলার প্রয়োজন নেই যে এটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, এটাকে প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা আন্দাজ করা যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ছাড়া তার এক ব্যাংক অ্যাকাউন্ট, তার ডেবিট ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। আদালতে গিয়ে মুখ থুবড়ে পড়তে হলো ব্যাংকের সমালোচনা করলো কোর্ট, বললো কেন তোমরা নোটিশ ছাড়া এটা করতে পারলে? কেওআইসি যদি মানে আপডেটেড না থাকে তাহলে পার্সিয়ালি আরবিআই গাইডলাইন অনুযায়ী পার্সিয়ালি ব্লক করা যায়, ফুল কি করে তোমরা ব্লক করলে? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় জয়লাভ করলেন। পরেরটা দেখুন, আরও 3টি মামলায় রক্ষা কবচ পেলেন অভিষেক, মোট 16টির মধ্যে 8টিতে স্বস্তি, বাকিগুলো কি অবস্থায়? তো যাই হোক, বাকিগুলো কি অবস্থায় আমার জানার প্রয়োজনে, কিন্তু 16টির মধ্যে 8টিতে স্বস্তি পেয়ে গেলেন। এমন মামলা সাজানো হচ্ছে, এমন মামলা দেওয়া হচ্ছে যাতে করে তিনি স্বস্তি পেয়ে যাচ্ছেন। এটাতে কার স্ট্যান্ড পয়েন্ট শক্ত হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে একজন দুর্নীতিগ্রস্ত নেতা থেকে স্বচ্ছ ভাবমূর্তির দিকে যাওয়ার চেষ্টা করবেন। এবং এই সমস্ত ভুল পদক্ষেপ, বিজেপির নেওয়া এই সমস্ত ভুল পদক্ষেপগুলো, যদি কোনো ঘটনার ক্রেডিবিলিটি না থাকে, কেন তুমি 16টা বা 20টা বা 50টা মামলা দিয়ে লাভ কি আমার? তুমি একটাই মামলা দাও, আর সেই মামলায় যদি সত্যি প্রমাণ করতে পারো, সত্যি তোমাদের কাছে এভিডেন্স থাকে, তাহলে ব্যবস্থা নাও। এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যই মানে সার্থক হচ্ছে যে তিনি 10 পয়সার দুর্নীতির সঙ্গে জড়িত নন। আপনারা 16টি মামলা ট্যাগ করলেন, একটিতেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। পরেরটা দেখুন, সুমিতের বিরুদ্ধে কটি এফআইআর, ডিজির রিপোর্ট চাইল হাইকোর্ট, 10ই সেপ্টেম্বর পর্যন্ত মিলল রক্ষা কবচ। তার আত্মসহায়কের বিরুদ্ধেও রক্ষা কবচ, তিনিও রক্ষা কবচ পেলেন। পরপর 7 দিন সম্ভবত তাকে ওই 5-6 ঘন্টা জেরা করেছিল সিআইডি, কিচ্ছু করতে পারেনি। দেখুন, রক্ষা কবচের পর রক্ষা কবচ পাচ্ছে। তাহলে বলতে হবে যে আমাদের এই তদন্তকারী সংস্থাগুলোর অপদার্থতা, আর না হলে বলতে হবে যে এটা একেবারে ধোয়া তুলসী পাতা, এটা কেউ কিছু করেনি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এত সাহস পাচ্ছেন। তো আপনি ফেসবুকে আটকে রাখবেন বলছেন, আমি আপনাদের বলছি যে দেখুন, এটা শুনতে ভালো লাগছে যে ফেসবুকে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্বদের রাস্তায় নামতে দেওয়া উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যত ফোর্সফুলি একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে গলার স্বর যত চাপিয়ে রাখার চেষ্টা করবেন না, তত সেটা বেড়ে উঠবে। আপনি দেখে নেবেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে তিনি ভিডিওটা করেছিলেন, তার ভিউ দেখবেন কত ভিউ হয়েছে, তার লাইক দেখবেন কত হয়েছে, এগুলো তো একটা করে মেট্রিক্স। সেখানে এনগেজমেন্ট দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একেবারেই দমিয়ে রাখাটা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বড় সুযোগ করে দেওয়া হবে। ঠিক যেমন শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সুযোগ করে দিয়েছিল। প্রত্যেকটি জায়গায় ব্লক করে মিছিল মিটিং করতে না দিয়ে শুভেন্দু অধিকারীকে মানুষের সামনে একটা সিম্প্যাথেটিক ক্যারেক্টার তৈরি করে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর লড়াকু মুখ মানুষের মন জয় করে নিয়েছিল। আর আজকে দীর্ঘদিন ধরে যদি একই কাজ করতে থাকে শুভেন্দু অধিকারী এবং তার পুলিশ প্রশাসন, তাহলে দেখবেন একটা সময় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হিরো ভাবতে শুরু করবে পশ্চিমবঙ্গের মানুষ। তাই আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে এই সমস্তগুলো যদি আপনি না সরান, বিরোধীদের বক্তব্য যদি সামনে আসতে না দেন,
তাহলে কিন্তু যতটা তাড়াতাড়ি ভিত নাড়ানো যেত বিরোধীদের বক্তব্য সামনে আসলে, না আসতে দিলে কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষোভ আপনি কিছুতেই চাপা দিতে পারবেন না। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পেলেন না তারা ক্ষোভ জানাবেন, এটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং এটাই নিয়ম। এই অ্যাকসেপ্ট থেকে আপনারা ভুল শুধরে নেবেন। কিন্তু যদি ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কাউকে বেরোতে দেবেন না, তাহলে সেটা ভুল পদক্ষেপ। আমরা আপনাদের সরকার, নতুন সরকারের পক্ষে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি দেখার পর আর আমাদের বামপন্থা সংগঠনগুলির এদের মতাদর্শ দেখার পর আমাদের কাছে অপশন নেই। আপনাদের সঙ্গে আমরা রয়েছি, কিন্তু আপনারা বিরোধী স্বর দমিয়ে রাখতে পারেন না। যাদবপুরে যে ঘটনা ঘটেছে, আমরা তীব্রভাবে যাদবপুরের ওই বামপন্থাদের একেবারে বিরুদ্ধে। আমি নিজে যাদবপুরের ছাত্র হয়ে স্ট্রংগেস্ট আমি বিরোধিতা করছি। আমি নিজে যাদবপুরের স্টুডেন্ট। যাদবপুরে বামপন্থা কালচারের অবসান আমি চাই। এখানে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষের প্রত্যেকের বক্তব্যকে আমি সমর্থন করি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি যদি এদের কণ্ঠস্বর আটকে রাখেন তাহলে মানুষ অন্য কিছু ভাববে। এদের শুনতে দিন, আজাদি স্লোগান শুনতে দিন, মানুষকে এদেরকে চিনতে দিন। বলুক এরা আরো দেশ বিরোধী কথাবার্তা বলুক সামনে এসে। মমতা বন্দ্যোপাধ্যায় যত সামনে এসে বলবেন তত মানুষ আরো তাদের এই যে 15 বছরের রাগটা তারা বুঝতে পারবেন। আপনি যদি চেপে রাখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর হয়ে যাবে। এটা আমার ছোট্ট সাজেশন। বন্ধুরা, আপনারা বলুন যে আমার এই মতামত আপনারাও সমর্থন করেন কিনা। তবে শুভেন্দু অধিকারী একটা জিনিস বলেছেন, এখানেও একটা কন্ট্রাডিকশন রয়েছে। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা দুর্নীতি করেছে, তাদের কি হবে। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন যে মানুষ আমাদের জিতিয়েছে শুধুমাত্রই তো এই লক্ষ্মীর ভান্ডার বা এই সমস্ত প্রকল্পের জন্য নয়, ওটা একটা বড় ফ্যাক্টর, যে এদের ব্যবস্থা কবে হবে বা এই ধরনের ইঙ্গিত করলেন। দেখুন, এবং এটা সত্যি কথা, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চেয়েছিল, এবং শুধু এদের নয়, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চেয়েছিল। এই 3.5 মাসে না আপনারা সকলকে লক্ষ্মীর ভান্ডার যেমন পৌঁছাতে পেরেছেন, ঠিক তেমনি আবার এই 3.5 মাসে আপনারা কয়েকজন কাউন্সিলর, ওই 2-4 জন এমএলএ বিধায়ক ছাড়া আপনারা ম্যাক্সিমামের বিরুদ্ধে কিচ্ছু করেননি, তাদেরকে বন্ধ করে ফেলেছেন। তো এইরকম আত্মঘাতী গোল করার কথা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যখন বিজেপি বিরোধী দলে ছিল। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন যে মানুষ আমাদের জিতিয়েছে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে এবং অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। সেটা তারা করবেন, শুনুন। পার্টিকুলার কারোর নাম বলবো না, হিরো হবে না। আপনাকে বলেছি তো অনেক কিছু বাকি আছে। তো 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। শুনলেন? দেখুন, নিশ্চয়ই একটা সরকার মাত্র কয়েকদিন ক্ষমতায় এসছে, তাদের জাজ করা যায় না। কিন্তু প্রথমে যদি আমরা দেখি, আপনারা ঋতব্রত, এখন দেখলাম কালকে আবার আরাবুল ইসলাম, তিনিও নাকি ঋতব্রত মন্ডলের সঙ্গে বৈঠক করেছেন, উনিও চলে আসছেন ভালো তৃণমূল হয়ে। এইগুলো মানুষ দেখবে, এগুলো মানুষ সহ্য করবে, এটা হয় স্বাভাবিকভাবে। আপনাদের বিরুদ্ধে বর্তমান বিজেপির বিরুদ্ধে এই সমস্ত ক্ষোভগুলো থেকে মানুষ যদি কোনো একটা রাজনৈতিক দল খুঁজে নেয়, তারা কাকে খুঁজবে বলুন তো? কাকে খুঁজবে? সেই অপশনটা আপনারা যদি প্রাথমিকভাবে এইগুলোকে, এই যে তৃণমূলদের যদি না নিতেন, তাহলে মানুষের এত ক্ষোভ আপনাদের সামনে বাড়তো না। লক্ষ্মীর ভান্ডারটা আপনারা যদি 2 মাস পর থেকেই চালু করতেন এবং সত্যি যারা প্রাপক তাদের কাছে পৌঁছাতে পারতেন, কেন কে গাফিলতি করছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত জানতেই পারলেন না আপনারা তদন্তে, বা আপনাদের কাছে তথ্যই নেই যে কাদের দ্বারা এই প্রবলেমটা হলো। আপনারা যদি সত্যি বলে থাকেন যে যোগ্যরা পাবে, তাহলে কেন পাচ্ছে না? এই কারণে আমার একেবারে বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে, যেটা বলতে দেরি হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে রাষ্ট্রপতি, বিচারপতিদের কাছে একটা অভিযোগ জানালেন, সেটাও আবার সোশ্যাল মিডিয়ায়, কারণ তিনি তো এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ জানালেন যে শুভেন্দু অধিকারী তাকে বলেছে যে তাকে রাস্তায় বেরোতে দেবে না, তিনি যেন রাস্তায় বেরোতে না পারেন, সেটা আমরা দেখব।
কি করে একজন মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? এ নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, বিচারপতিদের কাছেও আর্জি জানিয়েছেন। কিন্তু আমার বক্তব্য মনে আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কি ব্যবহার করেছিলেন, তাকে কি কি ভাষায় বক্তব্য বলেছিলেন? আপনার অখিলগিরির কথা ছেড়ে দিলাম, আপনি কি কি বক্তব্য বলেছিলেন এই নির্বাচনে হেরে যাওয়ার কয়েক মাস আগে, মনে আছে? সেই কারণেই মানে যখন ক্ষমতায় থাকেন না, তখন চশমাটা ছেড়ে কিছু কাজ কিছু খালি চোখে দেখতে হয়। ক্ষমতার দম্ভে তো অন্ধ হয়ে গিয়েছিলেন, এবং আপনার মতো দুর্নীতি করেছে বা আপনি যা যা করে গিয়েছেন, যাদের হাইকোর্ট থেকে শুরু করে বিচারপতি, জাস্টিস, সমস্ত জায়গায় যে ধরনের অপমানের যে নির্লজ্জ নিদর্শন আপনি রেখে গেছেন, আপনাকে ক্ষমা করা মানে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর আগামী দিনের কবর খোঁড়া। এই ভুল পশ্চিমবঙ্গবাসী করবে না। তবে আমি বিশ্বাস করি একটা বিরোধী দল থাকা প্রয়োজন। শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক প্রাজ্ঞ একজন মানুষ যদি বিরোধী দলকে না আসতে দেন সামনে, তাহলে মানুষের মনে যে ক্ষোভটা তৈরি হবে সেটা কিন্তু মারাত্মক, সেটা কিন্তু তিনি সামাল দিতে পারবেন না। এটা একেবারে ছোট্ট একজন ব্যক্তি হয়ে বলে রাখলাম, আগামী দিনে দেখে নেবেন তিনি যদি বিরোধীদের এইরকম ভাবে আচরণ করার চেষ্টা করেন, কিছু ঋতব্রতপন্থী, কিছু আরাবুলপন্থী, তাদেরকে যদি নিজের একটা এ টিম বা বি টিম করে নেন, আর শুধুমাত্র লড়াইটা অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হন, তাহলে মানুষের ক্ষোভ সেটা যদি জানানোর কোনো জায়গা না থাকে, তাহলে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি কিন্তু এই ক্ষোভটা দাবানলের মতো ছড়াবে, যেটা আমাদের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত দুঃখের। তার কারণ আমরা কোনোদিনই চাই না যে আবারও বামপন্থাদের মতো এরকম মতাদর্শের কেউ, কিংবা তৃণমূলের মতো চৌর্যবৃত্তির কোনো রাজনৈতিক দল আমাদের ক্ষমতায় আসুক। কংগ্রেস তো নই বছর। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। একটু অত্যন্ত কষ্টের সঙ্গে কথা বলতে হচ্ছে, কারণ প্রবলেম রয়েছে, জানি না কতদিন সারবে। তো এনিওয়ে, মাফ করবেন যদি উচ্চারণ অস্পষ্ট হয়েছে, আমি জানি। তো খুব কষ্ট করে খবরটা বলেছি। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।